খুব বেশি যদি আপনি অ্যালকোহল কনজাম্পশন করেন তাহলে সিরোসিস অফ লিভারও হয়। হাফ নলেজ ইজ Dangerous. ইভেন মোর ডেঞ্জারাস। আমাকে অনেস্টলি কাজ করতে হবে, লেটার শোনার আমার কাজ আমাকে পে করবে। স্ট্রেসকে আপনি অ্যাভয়েড করতে পারেন না, যতটুকু মিনিমাইজ করতে পারেন অতটুকু ভালো। আমরা সিনেমা করি, আমাদেরকে লোক দেখে, আমাদেরকে লোকে নায়ক বলে। আমরা যারা ক্রিকেট খেলি তাদেরকে আরো বড় নায়ক বলে। ইন্ডিয়ায় মূলত এই দুটো নায়কেরই পুজো বেশি হয়। কিন্তু যখন বিপদ পড়ে, যখন কোভিড আসে, যখন চারপাশে কেউ থাকে না, আসলে আমার এক দাদা বলেছিল একটা হসপিটালের নিচে যে ঠাকুরটা স্থাপিত থাকে তার সামনে যতগুলো মন থেকে প্রার্থনা হয় তত বোধ হয় কোনো মন্দিরেও হয় না। সেরকমই ঈশ্বরদের আজকে সম্মুখীন আমরা, তাদেরই মধ্যে একজন ডক্টর জে কে শাহ। হ্যালো স্যার, ইটস সাচ আ প্লেজার টু হ্যাভ ইউ ইন আওয়ার শো। থ্যাংক ইউ। কারণ এই সিরিয়াস বিষয়গুলো নিয়ে কথা হয় না। সহজ কথায় আমরা বেশিরভাগ সময় উই টক উইথ people related with the entertainment industry, but it's such a pleasure to have you with us. Sir, আপনি ল্যাপারোস্কোপিক সার্জারির স্পেশালাইজেশন করেন এবং নন ইনভেসিভ যে সার্জারি। আমি একটা সিচুয়েশন দিলাম শুরুতেই। ধরুন আমার কোনো বন্ধু হঠাৎ করে তার পেটে ব্যথা, বমি, মাথা ঘুরছে, আমি তাকে নিয়ে এলাম আপনার চেম্বারে। ঠিক আছে, এর ফলো আপটা কি হতে পারে স্যার? দেখুন, যা কোনো পেশেন্টে একটা এজ গ্রুপ খুব ইম্পর্টেন্ট আছে। কোন এজ গ্রুপে পেশেন্ট আমার কাছে বমি, মাথা ঘোরা, জ্বর, পেটে ব্যথা নিয়ে আসছে? মিড 40s। মিড 40s। জেনারেলি মিড 40s-এ পেটে যদি ব্যথা থাকে, মানে আমরা অ্যাবডোমেনকে 9খানা কোয়াড্রেন্টে ডিভাইড করি। আমাদের ওয়েস্টবেঙ্গলে জেনারেলি পেটে ব্যথা যদি উপর দিকে ডান দিকে যদি হয় তা জেনারেলি গল স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। যদি ইপিগ্যাস্ট্রিক রিজনে হয় তাহলে প্যানক্রিয়াটিক ক্যালকুলাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি পিঠে থেকে সামনে দিকে ব্যথা আসে তাহলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদেরকে পেশেন্টে আগে হিস্ট্রি নিতে হবে, কিভাবে ব্যথা হলো, কবে থেকে ব্যথা হলো, খাওয়ার আগে ব্যথা হয়েছে, খাওয়ার পরে ব্যথা হয়েছে, ব্যথা কি খাওয়ার পরে সাবসাইড করে গেছে, কি ব্যথা কি কন্টিনিউয়াস হচ্ছে, ব্যথার সঙ্গে কি জ্বর আসছে, ব্যথার সঙ্গে কি বমি হচ্ছে, নজিয়া হচ্ছে, মানে গা গোলাচ্ছে, মাথা ঘুরছে, এইসব বিষয় পেশেন্ট কাছে দেখতে হবে। তারপর আমাদেরকে পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখা হবে কোন দিকে টেন্ডারনেস আছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে অনেকগুলো সাইন আছে, তাহলে ওটা কোনটা সাইন পজিটিভ আছে, কোনটা সাইন নেগেটিভ আছে, ওই সব দেখে চিন্তা ভাবনা করতে হবে এটা গল স্টোন আছে কি প্যানক্রিয়াটিক স্টোন আছে কি আপনার কিডনি স্টোন আছে কি এই ছাড়া অন্য কিছু আছে। এই জন্য যা বেসিক জিনিস যা হচ্ছে, আমাদেরকে যা কোনো ডিজিজকে অ্যাসেটেন করার জন্য আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যেমন আমি প্রথম ইউএসজি থেকে স্টার্ট করব, ইউএসজি হোল অ্যাবডোমেন, তারপর সিটি স্ক্যান, তারপর এমআরসিপি, এমআরআই, এইসব যেরকম কন্ডিশন ডিমান্ড করবে সেই রকম। ওই ভিত্তি উপরই আমরা যে রিপোর্ট যা আসবে ওই ভিত্তি উপরই আমরা চিন্তা ভাবনা করব পেশেন্ট কোন রোগ থেকে সাফার করছে। যদি ধরুন দেখা গেল যে গলব্লাডার স্টোন বা কিডনি স্টোন, এবং সেটা এমন স্টেজে যেটা উই হ্যাভ টু গো থ্রু সার্জারি, তাহলে আমি এই সার্জারিটা কি করব? মানে নর্মাল সার্জারি প্রসিডিওরে যাব নাকি ল্যাপারোস্কোপি? জেনারেলি আমি ল্যাপারোস্কোপিক সার্জারি আর ওপেন সার্জারিও করি, কিন্তু এখনকার যা সিনারিও আছে ল্যাপারোস্কোপিক সার্জারি ওপেন সার্জারি থেকে খুব ভালো। না কিন্তু যদি বলি মানে আমাদের সাধারণ মানুষের তো ধারণা যে লেপারোস্কোপির দাম অনেক বেশি, খরচ অনেক বেশি। না না, এটা একটা মিথ আছে। আচ্ছা।
যেরকম আমাদের মিথ আছে জ্বর হলে চান করতে নেই, হুম ডায়রিয়া হলে জল খেতে নেই, হুম সেই রকম একটা মিথ আছে হুম। কি ল্যাপ্রোস্কোপিক সার্জারি কস্টলি আছে, বরঞ্চ ওপেন সার্জারি ইদানিকালে ডাবল টাকা পড়ে যায় ল্যাপ্রোস্কোপিক সার্জারি কম্পেয়ার করে যদি দেখেন। আর ওপেন সার্জারিতে তো রিকভারিটাও অনেক বেশি, সময় খরচ বেশি লাগে। হবে, সময় বেশি লাগবে। সে একটা গল স্টোন হলো, হ্যাঁ একটা গল স্টোন হলে সে রাত্রিবেলা বিকালবেলা পেশেন্ট ভর্তি হলো, সকালবেলা আর্লি মর্নিং আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি করলাম, নেক্সট ডে পেশেন্টকে আমি ছুটি করে দিলাম। পেশেন্ট একদিন বাড়িতে রেস্ট করে কি দুদিন বাড়িতে রেস্ট করে নর্মাল লাইফস্টাইলে নর্মাল অ্যাক্টিভিটিসে ফিরে যেতে পারে। স্যার, এরকম কখনো হয়েছে যে আপনি নর্মাল একটা গল ব্লাডার স্টোন অপারেট করতে ঢুকেছেন ওটিতে, হুম। বা নর্মাল একটা কোনো ওটিতে ঢুকেছেন, তারপর দেখছেন থিংস আর মোর কমপ্লিকেটেড ওখানে? দেখুন, আমি যদি 500 অপারেশন করি হুম তাহলে ওর মধ্যে কখন কখন মাসে কি 2 মাসে একটা, খুব বেশি যদি পেটের মধ্যে নাড়িভুড়ি জড়িয়ে থাকলে, খুব বেশি অ্যাডিশন থাকলে, অনেকবার গলব্লাডার খুব বেশি কন্ট্রাক্টেড থাকলে, কি অনেকবার কনজেনিটাল ডিফর্মিটি থাকে, সে মেরিজি সিন্ড্রোম হলো, হুম। কি আপনার সিস্টিক ডাক্ট আপনার রাইট হেপাটিক ডাক্টে ওপেন করছে, অনেকগুলো এরকম কনজেনিটাল ডিফর্মিটি আছে, সেসব ক্ষেত্রে আমাদেরকে ল্যাপ্রোস্কোপিক সার্জারি না করে আমরা ওপেন সার্জারি করি। সেটা কিন্তু খুবই রেয়ার, মাসে 1 মাসে 2 মাসে 3 মাসে একটা। স্যার, সার্জারি মানে আমরা যেমন শুটিংটা করি, হুম। সেই শুটিংটা যতটা ইম্পর্টেন্ট, তার পরে তার ডাবিং, তার এডিটিং, সেটাও তো ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। আপনি তো ওটিটা দারুণ করে দিলেন আমার। হুম। তারপর হোয়াট শুড বি মাই গাইডলাইন টু আ প্রপার লাইফস্টাইল? হোয়াট শুড বি মাই ডায়েট? হোয়াট শুড বি মাই ডিসিপ্লিন টুয়ার্ডস লাইফ? আমরা যা কোনো গলস্টোন সার্জারি করার পরে পেশেন্টকে বলি হুম আপনাকে ডেইরি প্রোডাক্টকে অ্যাভয়েড করতে হবে, তেল মশলা কম খেতে হবে, একটু মর্নিং ওয়াক করলে ভালো, একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে ভালো, আর আপনি লাইফস্টাইলে ফিরে যেতে পারে। যেহেতু আপনি আপনার ডিগ্রিগুলো দেখছিলাম, হুম। এমএস, পিএইচডি, এফএসিএস, এফআইএমএসএ, এফএআইএস, এফআইসিএস, এফআইএজিইএস, এই সব ফেলোশিপ আছে আমার। হ্যাঁ, এগুলো কি সব দেশে? দেশেও আছে, বিদেশেও আছে। আমি বলছি, যখন আপনি বিদেশে গিয়ে শিখেছেন, হুম। তার থেকে ইন্ডিয়ান হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারের ডিফারেন্সটা কি এখন ন্যারো ডাউন দেখুন, হয়েছে অনেক? আমি যখন আমার জীবনে প্রথম দিকে যখন প্র্যাকটিসিং স্টার্ট করলাম, সেই সময় আমাদের ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ওদের কাছে একটু কম ছিল। কিন্তু ইদানিকালে আমরা বোম্বে হলো, আপনার সাউথ ইন্ডিয়া হলো, ইভেন আমার ক্যালকাটা হলে অনেকগুলো সেন্টার আছে, যে এখন এটপার সেন্টার আছে। ওইখানে যে মেশিন আছে সেটা আমাদের দেশেও মেশিন আছে। আপনার ট্রিটমেন্ট মডেলিটিজে কোনো পার্থক্য নেই। স্যার, আপনি যেহেতু মানে অনেক অনেক পেশেন্ট আপনার কাছে আসে লিভার এবং প্যাঙ্ক্রিয়াস, হুম। এবং আই বিং ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা আমি খুব ভালো করে জানি, এটা সামথিং টু ডু উইথ আর লাইফস্টাইল অলসো। অনেক সময়, অনেক সময় বিনা কারণেও হয়, হুম। কিন্তু অনেক সময় অ্যালকোহল কনজাম্পশন, লেট নাইট ডিনার্স, লেট লাঞ্চ, ইট অল কন্ট্রিবিউটস টু দ্যাট লিভার অ্যান্ড প্যাঙ্ক্রিয়াস ডিসব্যালেন্স। এবং সেটা অনেক সময় আমরা দেরি করে পৌঁছই ডাক্তারের কাছে, অ্যান্টাসিড খেয়ে হয়ে যাচ্ছে, এক শিশি পলিক্রল খেয়ে নিলাম, এরমভাবে নিজেদের মতন করে আমরা চাপতে চাপতে যখন যাই, তখন ইনভেরিয়েবলি একটু লেট হয়ে যায়। হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? হ্যাঁ, দেখুন, এটা আপনি যা কথা বলেছেন এটা 100% সত্যি কথা আছে। দেখুন, আপনাদের যে লাইনে লোকজন যা হচ্ছে, ওরা খুব বেশি ফ্যাটি মিল খায়, যা আমি শুনলাম, অ্যালকোহল কনজাম্পশন করে, মর্নিং ওয়াক কম করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কম করে, মানে প্র্যাকটিক্যালি আমার বলার কথা আছে সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে।
এটা আরবান লাইফস্টাইলই একটা চলে এসেছে কোথাও খুব। না, কিন্তু এখন আমি দেখি আমার পেশেন্ট যা পুল যা আছে ওদের মধ্যে অনেকগুলো সচেতনা এসে গেছে। হুম, এখন নর্মাল পিপল যা আছে আপনার আরবান যে লাইফ যা লিড করে ওরা এখন মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল এখন করতে শুরু করে দিয়েছে। আপনি যা কথা বললেন, দেখুন না ডায়েট দেখুন, আমাদের যারা ক্যামেরার সামনে থাকে তাদের এমনিতেই ডায়েট করতে হয়। হুম, ইউ কান্ট গেট ফ্যাট অ্যান্ড আর্ন মানি, হুম, সো ডায়েট ইজ দেয়ার। হুম, বাট আমি বলছি ক্যামেরার পিছনেও তো অনেকগুলো মানুষ আছে। হুম, আপনি ঠিক কথা বলেছেন। দেখুন এটা যদি অ্যালকোহলিক অনেকগুলো নেয় তাহলে ওর থেকে অ্যালকোহল বেশি কনজাম্পশন করলে আপনার প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। হুম, কিছুক্ষণ আগে আপনি গলস্টোন প্রনাউন্স করলেন, তা গলস্টোন অ্যান্ড প্যানক্রিয়াটাইটিস, অ্যালকোহল আর দ্য টু মেইন কজেস হুম, ফর প্যানক্রিয়াটাইটিস। হুম, তা প্যানক্রিয়াটাইটিস দু রকমের হয়, অ্যাকিউট হয় আর ক্রনিক হয়, যা আপনি বললেন লং স্ট্যান্ডিং। হুম, তা লং স্ট্যান্ডিং আপনার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলো। হুম, তাহলে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, ওর বেসিক ইনভেস্টিগেশন করতে হবে, হুম, এমআরসিপি করতে হবে, সিটি স্ক্যান করতে হবে। হুম, ওই বেসিসের উপর কোন পর্যায়ে আছে, আপনার অ্যাকিউট পর্যায়ে আছে, ক্রনিক পর্যায়ে আছে, ওর মধ্যে স্টোন ফর্মেশন হয়েছে কি, কোনো আপনার সিস্ট আছে কি, কোনো টিউমার আছে, অ্যাকর্ডিংলি আমাদেরকে সেরকম চিকিৎসা করতে হবে। অ্যাকিউট হেপাটাইটিক অ্যাটাকের কথা বলছি না, কিন্তু আমাদের বেসিক কিছু ঘরোয়া নুস্কা আছে, হুম, লাইক পেঁপে খা, তাহলে লিভারটা ভালো থাকবে। আর দে ট্রু অর মিথ? একদম ট্রু, অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি রাইট। হুম, আর এরকম কিছু ঘরোয়া জিনিস আছে যেগুলো থেকে আমাদের এই লিভার কিডনি এগুলো। দেখুন আপনার লিভারকে যদি আপনি সুস্থ রাখতে চান হুম, তাহলে আপনাকে কার্বোহাইড্রেট রিচ ডায়েট খেতে হবে, হুম, অ্যালকোহলকে অ্যাভয়েড করতে হবে, ফ্যাটি অ্যান্ড স্পাইসি ফুডকে অ্যাভয়েড করতে হবে, একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, তাহলে আপনার লিভার সুস্থ থাকবে। সে আপনি এক গ্লাস জুস খেলেন, হুম, অরেঞ্জ জুস খেলেন, আর একটা অরেঞ্জ এমনি খেলেন। আমি কিন্তু এমনি অরেঞ্জকে খাওয়াকে বেশি অ্যাডভোকেট করি, অরেঞ্জ জুসকে আমি অ্যাডভোকেট করি না। কিন্তু ফাইবার অরেঞ্জ জুস 100% আপনার মিলাওয়াট আছে। মিলাওট নেই, গ্লুকোজ কনজাম্পশন হয়ে যাচ্ছে ও, আপনার। আর ওর মধ্যে ফাইবার আছে, হুম, ওটা 100% নেই। হুম, আপনি গট মাই পয়েন্ট আমি কি বলতে চাইছি? একদম একদম স্যার। এখন আমাদের লাইফস্টাইলে যে সেডেন্টারি লাইফস্টাইল ডিল করে ওদের দেখুন ডায়াবেটিস, এইসব গল স্টোন হলো কি, প্যানক্রিয়াটিক স্টোন হলো কি, লিভার ডিজিজ হলো, ডায়াবেটিস, কোলেস্ট্রল হাই, এখন আমরা খুব বেশি কমন জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যখন চিকিৎসা করি তাহলে এই লিভারের চিকিৎসা করতে জন্য ডায়াবেটিসকেও ট্রিট মানে দেখতে হচ্ছে কি আছে কি নেই সেরকম, কোলেস্ট্রলকেও দেখতে হচ্ছে, আর লিভারকেও দেখতে হচ্ছে। খুব বেশি যদি আপনি অ্যালকোহল কনজাম্পশন করেন তাহলে সিরোসিস অফ লিভারও হয়। হুম, সেটা আরও একটা মারাত্মক রোগ। সিরোসিস অফ লিভারে থাকলে আমরা ফাইব্রো স্ক্যান করাই, হুম, আপনার কোন স্টেজে আছে, স্টেজ 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, কোন স্টেজে আছে, ওই ফাইব্রোসিস কোন স্টেজে আছে, আপনার ফ্যাটি লিভার যা আছে ওটা কোন স্টেজে আছে। এখন হুম, বিলো 7 আর 7 অবধি যদি থাকে ফাইব্রোসিস তাহলে আমরা ওটাকে নর্মাল মনে করি। তারপর স্টেজিং আছে, হুম, এই বাড়লে স্টেজ 1, এই বাড়লে স্টেজ 2, এই হুম। বাড়লে 3, এই বাড়লে 4 হলে আপনার সিরোসিস অফ লিভার হয়ে যায়। সিরোসিস লিভার যদি লং স্ট্যান্ডিং থাকে তাহলে পেটে জল হয়, পোর্টাল হাইপারটেনশন হয়। দেবদাস যেভাবে মারা গেছিল, হ্যাঁ, দেবদাস বলতে পারেন। সেটা মাল্টিপল কমপ্লিকেশন হতে স্টার্ট হয়ে যায়। এই লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার এই ধরনের রোগে হুম, এমটি স্টমাক, হুম। স্টেইং লং আওয়ার্স ফর এমটি স্টমাক, ধরো কেউ ব্রত করে তাই সপ্তাহের পর সপ্তাহ না, এমটি স্টমাকে রয়েছে, কেউ কাজের জন্য এমটি স্টমাকে রয়েছে, হাউ মাচ ইট কন্ট্রিবিউটস টু সিরোসিস অফ লিভার? এমটি স্টমাকটা কি খুব ক্ষতিকর? স্ট্রেস, এমটি স্টমাক খুব ক্ষতি করে। এমটি স্টমাক হলে আপনার ডিওডোনাল আলসার হওয়া খুব বেশি সম্ভাবনা থাকে। হুম, আমরা প্রত্যেক পেশেন্টকে বলি অল্প অল্প বারবার খান। হুম, সে আপনি দুটো রুটি খাচ্ছেন,
তা আমরা বললো একটা রুটি এখন খান, একটা রুটি একটু পরেই খান। সে আপনি 100 ml কোনো জিনিস খাচ্ছেন, তাহলে আমরা বলে ইন ডিভাইডেড ডোজে খান। হুম। অনেকক্ষণ খালি পেট থাকে না, দুটো বিস্কুটই খান, তাহলে জিনিসটা ভালো হয়, আলসারেশন না হয়। কখনো স্যার পেশেন্ট পার্টি ক্যালাসনেসের জন্য ফ্রাস্ট্রেটেড লেগেছে? মানে আপনি বলেছেন একরকম, পুরো করেছে অন্যরকম, অ্যান্ড এরকম তো অনেকটা হয়, পড়াশোনা মানুষ একটু বেশি এটা থাকে, হুম, যে আর তারা আমাদের এখন গুগলেও গ্রামগঞ্জ, ডাক্তারি শিখে গেছে। হ্যাঁ, যে গ্রামগঞ্জ থেকে যে লোকজন আসে, হুম। আমরা ওদেরকে যা কথা বলি সে ফলো করে। আর এখন আমাদের কাছে যা পেশেন্টগুলো আসে, ওরা গুগল নেটে দেখে কোশ্চেনারিজ বানিয়ে নিয়ে আসে আমাদের কাছে, হুম। কি এই হলে কি হবে, এই হলে কি করব। হুম। তাহলে ওদের কাছে একটু ডিল করা অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়, কেন কি ওরা নিজেই ডাক্তারি করতে স্টার্ট করে দেয়, অ্যাবসলিউটলি। মানে ডক্টরদের কথা কম মনে করে, কিন্তু সবকটা তো একটা কথার মধ্যে তো অনেকগুলো বেস থাকে। এটা জিনিস, সে আপনি কোথায় কোনো আমি মেডিসিন কোনো প্রেসক্রাইব করলাম, তাহলে ওই মেডিসিনে তো কি এফেক্ট হবে, ও অন্য মেডিসিন খেলে ওর কি কন্ট্রাইন্ডিকেশন আছে, কি সাইড এফেক্ট আছে, ওর মেকানিজম, ওর বায়োঅ্যাভেলেবিলিটি কি আছে, ওর ফার্মাকাইনেটিক্স কি আছে, ওর মেকানিজম অ্যাকশন কি আছে, ওর হাইফ লাইফ কি আছে, ওটা তো ডক্টর জানে। এই মানে এ তো হাফ নলেজ ইজ ডেঞ্জারাস। ইভেন মোর ডেঞ্জারাস। হ্যাঁ, লাস্ট পার্টে চলে এসেছি। 3 things to lead a healthy life, and how much does stress contribute to these ailments? avoid fatty and spicy food product, Okay. avoid alcohol, Okay. do regular exercises. Okay. One should maintain the discipline in life. Okay, sir. Does stress contribute to our ailments? Definitely try to avoid the stresses as much as you can. দেখুন, স্ট্রেসকে অ্যাভয়েড আমরা ডক্টররা বলি স্ট্রেস করবেন না, কিন্তু স্ট্রেসকে আপনি অ্যাভয়েড করতে পারেন না। মানে প্র্যাকটিক্যালি আমি আপনাকে কথা বলছি, ওকে যতটুকু মিনিমাইজ করতে পারেন অতটুকু ভালো। মানে স্যার, আজকে ধরুন আপনার আমার এখানে 4টে আসার কথা, এবার আমি আপনাকে বলেছি 4টে আসতে, আমি যদি 4:15 ঢুকি, দ্যাট উইল বি অ্যান ইনসাল্ট টু ইউ। তখন আমার মধ্যে নিজের থেকে একটা স্ট্রেস তৈরি হবেই, যে না। আমি 15 মিনিটস লেট কি করে না, না। হলাম। আপনি আমার চিন্তা ভাবনা এটা আছে, আপনি যদি উইলিংফুলি যদি আপনি লেট করেন, ওটা জিনিসটা ভুল। হুম। কিন্তু যদি সে রাস্তাঘাট জাম হয়ে গেল, তাহলে সবসময় তো তো বোঝাতে পারবো না যে না, না, এটা তো দেখুন, আপনিও লার্নেড পার্সন আছে, আমিও লার্নেড পার্সন আছেন, আপনিও সময় দাম বুঝেন, আমিও সময় দাম বুঝি। তা সেটা এইসব জিনিস নিয়ে স্ট্রেস করা উচিত নেই। আমার কথা একটাই আছে, আমি জীবনে একটাই কথা শিখেছি, আমাকে অনেস্টলি কাজ করতে হবে। আমি যদি অনেস্টলি কাজ করছি, লেটার অর সুনার আমার কাজ আমাকে পে করবে। আর আমাকে আমার জীবনে আমি অনেস্টলি কাজ করতে এসেছি, আমাকে ওটা পে করেছে। আপনি তো স্যার এইচপি ঘোষ হসপিটালের সাথেও অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, আছি আমি। ওদের ইনফ্রাস্ট্রাকচার। ওরা ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো আছে, এটপার আছে। আপনি যা কিছুক্ষণ আগে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করলেন, বিদেশের সাথে বিদেশের সাথে কম্পেয়ার, তো আমাদের একদম এটপার আছে। ওদের একটা খুব সুন্দর স্কিম দেখলাম সিনিয়র সিটিজেনদের জন্য। হ্যাঁ, এটা নতুন লঞ্চ হয়েছে, খুবই ভালো। এটা এ থেকে অনেকজন লাভবান হতে পারে। থ্যাংক ইউ স্যার। সো দ্যাট ওয়াজ ডক্টর জে.কে. শাহ। তিনি বললেন ফ্যাটি এবং ঝাল মশলাযুক্ত খাবার চলবে না, মদ বাদ দিতে হবে, জীবন থেকে স্ট্রেস বাদ দিতে হবে, এক্সারসাইজ যোগ করতে হবে, এবং স্যার জীবনে একটা কথা শিখেছেন, হোয়াট এভার ইউ ডু, ডু অনেস্টলি, তাহলে তোমার জীবনে স্ট্রেস কম হবে, টেনশন কম হবে, শরীর খারাপ কম হবে, ডাক্তারদেরকে কম দেখাতে যেতে হবে। ডক্টর শাহ, ফর ইউ, থ্যাংকস আ লট ডক্টর শাহ। সহজ কথা আজকে এইটুকুনি। এই আমাদের গেঞ্জি যেটা বানায় বংমেড, আর আমাদের সহজ কথা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ওদের ইন্টারনেট থেকে যদি আপনাদের গেঞ্জি কেনার ইচ্ছা হয় কিনে ফেলুন। ধন্যবাদ।